হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ রয়েছো। এসএসসি জিডি পরীক্ষার গতকালই রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজ হচ্ছে 11ই জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। গতকাল 10 জুলাই তোমাদের এসএসসি জিডির রেজাল্ট প্রকাশিত হয়েছে 2024 সালে। তো রেজাল্ট যারা দেখেছো বা যারা পাস করেছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং প্রত্যেককে কংগ্রাচুলেশন। আর যারা এবারে পাস করতে পারলে না, তাদের যদি সুযোগ আছে, বয়স যদি এখনও আছে, তারা কিন্তু এই 2024 সালে আবার পরীক্ষা হচ্ছে। এবারে কিন্তু তোমরা আরও ভালোভাবে প্রিপারেশন শুরু করো, তোমরা এবারে অবশ্যই সফল হবে। ঠিক আছে, তো এসএসসি জিডি পরীক্ষার জন্যই আমরা এই ক্লাসগুলো শুরু করেছি, যেটা হচ্ছে তোমাদের এসএসসি জিডি জিকেটা আমি করাচ্ছি তোমাদেরকে। তো প্রিভিয়াস ইয়ার 2024 সালে যে প্রশ্নগুলো এসছে সেগুলো এখানে আলোচনা করব। 20/2/2024 সালের 4th শিফটের যে প্রশ্নগুলো এসছে আমরা অবশ্যই আলোচনা করব। লাস্ট পর্যন্ত মন দিয়ে তোমরা দেখতে থাকো। এর আগে 3টা শিফট 20 তারিখের আমরা আলোচনা করেছি, না দেখে থাকলেও চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, দেখে নাও। অথবা আমি এসএসসি জিডি জিকে বলে একটা প্লে লিস্ট করে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। শুরু করার আগে আরেকটা কথা বলবো, যদি আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অতি অবশ্যই তোমরা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখব। আজ আমরা আলোচনা করছি 20/2/2024 সালে পরীক্ষা হওয়া 4th শিফটের প্রশ্নোত্তর। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, জুন 2023 সালে নিম্নের কাকে স্পিনোজা পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছিল, যা অনেক সময় ডাচ নোবেল পুরস্কার নামেও পরিচিত? এই পুরস্কারটা কি ডাচ নোবেল পুরস্কার নামেও পরিচিত। ডাচ বলতে কি নেদারল্যান্ডের মানুষকে ডাচ বলা হয়, তো ডাচদের নোবেল পুরস্কার নামেও পরিচিত এই স্পিনোজা পুরস্কার। নেদারল্যান্ড সরকার দ্বারা এটা প্রত্যেক বছর প্রদান করা হয়ে থাকে। মানে নেদারল্যান্ডের বেস্ট সায়েন্টিস্টকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। কারেক্ট আনসার কী হবে? একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা জয়িতা গুপ্তা সম্প্রতি এই পুরস্কার পেয়েছেন। জয়িতা গুপ্তা স্পিনোজা পুরস্কার 2023 দ্বারা তিনি সম্মানিত হয়েছেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আমরা দেখব। তার আগে তোমাদের প্রত্যেককে বলবো, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো কিন্তু ক্লাসটা শেয়ার করতে হবে। ঠিক আছে, এরপর এই ক্লাসটা তোমাদের প্রত্যেক দিন আসবে। আর সন্ধ্যে 7টার সময় আমাদের এসএসসি এমটিএস এর ক্লাস হয়ে থাকে। এই ক্লাসটার টাইম হচ্ছে রাত 8টার সময় এই ক্লাসটা পাবলিশ হবে। 2 নম্বর প্রশ্ন কি আছে, ভারতে কোন ধর্মের মানুষ সর্বাধিক বসবাস করে? ভারতে কোন ধর্মের মানুষ সর্বাধিক বসবাস করে? কারেক্ট আনসার, এটা আশা করি তোমাদের বলার দরকার হবে না। ভারতে হিন্দু ধর্মের মানুষ সর্বাধিক বসবাস করে। কোন ধর্মের মানুষ? তো দেখে এসএসসির এটা নিয়মই হচ্ছে 20টা বা 25টা প্রশ্ন যদি থাকে, তাহলে তোমাকে 1টা বা 2টো প্রশ্ন এমন দেবে যে একেবারে ইজি প্রশ্ন, 3-4টা প্রশ্ন এমন দেবে যেগুলো কেউই উত্তর করতে পারবে না সেই রকম, বা 2টো প্রশ্ন এমন থাকবে যেগুলো মানে 99% বা তার থেকে বেশি স্টুডেন্ট মানে উত্তর করতে পারে না, এরকম লেভেলের প্রশ্ন থাকে। তো হিন্দু আছে সব থেকে বেশি ভারতে, যেটা হচ্ছে যদি কত পার্সেন্ট বলা হয় তাহলে 2011 সালের সেন্সাস অনুযায়ী হিন্দু আছে 79.8%। তারপরে আছে ইসলাম। ইসলাম হচ্ছে 14.2% হচ্ছে সারা ভারতে ইসলাম। আর তারপরেই আছে খ্রিস্টান। খ্রিস্টান 2.3% হচ্ছে খ্রিস্টান। তো এই তিনটেই মনে রাখো। 4 নম্বরে যদিও জৈন আছে, এই তিনটেই তোমরা মনে রাখো, এই তিনটেই তোমাদের কাজে লাগবে। না সরি, 4 নম্বরে শিখ আছে, তার জৈন কিন্তু অনেক পরে। 4 নম্বরে আছে শিখ। শিখ ভারতে হচ্ছে 1.7%। এই 4টে মনে রাখো। এটা 2011 সালের সেন্সাস অনুযায়ী। 3 নম্বর প্রশ্ন কি আছে, 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত ভারতীয় রাজ্যের নাম কি? তো এসএসসি এমটিএস বলো বা এসএসসি জিডি বলো, এসএসসির পরীক্ষা মানেই সেন্সাস থেকে প্রশ্ন দেবেই দেবে। তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত ভারতীয় রাজ্যের নাম কি? কারেক্ট আনসার হচ্ছে সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত ভারতীয় রাজ্য হচ্ছে সিকিম। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। একেবারে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখো, লাস্টে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো ভারতের সর্বনিম্ন জনসংখ্যা যদি বলা হয় কথাই, তাহলে হবে সিকিম। আর সবচেয়ে বেশি জনসংখ্যা যখন বলবে তখন হবে উত্তরপ্রদেশ। আর জনঘনত্ব যদি সব থেকে কম বলা হয়, জনঘনত্ব সবচেয়ে কম কথায়, তখন কি হবে? অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম। আর জনঘনত্ব সবচেয়ে বেশি যদি বলা হয় তখন হবে বিহার। বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি। আর জনসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে। এগুলো আমাদের জানতে হবে। আর সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে
গোয়া। সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। সবচেয়ে বেশি শিক্ষার হার হচ্ছে কেরালা। সবচেয়ে বেশি মহিলা শিক্ষার হার হচ্ছে কেরালা। সবচেয়ে কম মহিলা শিক্ষার হার হচ্ছে বিহার। সবচেয়ে কম শিক্ষার হার হচ্ছে বিহার। এগুলো জানতে হবে। আরও কয়েকটা জিনিস আছে যেগুলো সেন্সাস সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 2026 সালের এশিয়ান গেমস পোস্ট করবে কোন দেশ? এটা পোস্ট হবে না, হোস্ট করবে কোন দেশ? 2026 সালের যে এশিয়ান গেমস এটা হোস্ট করবে কোন দেশ? কারেক্ট আনসার কি হবে? এশিয়ান গেমস সম্পর্কে তোমাদের বলে রাখি, এশিয়ান গেমস প্রথম শুরু হয়েছিল কবে জানো? উত্তরটা বলার আগে ডিটেলসটা জেনে নাও আগে ভালো করে, ডিটেলসটা কারণ ইম্পর্টেন্ট। এশিয়ান গেমস প্রথম হয়েছিল 1951 সালে শুরু, যেটা প্রথমবার হয়েছিল নিউ দিল্লিতে। সেই জন্য প্রথমবারটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমবার হয়েছিল নিউ দিল্লিতে, 1951 সালে শুরু হয়েছিল। আর লাস্ট যেটা 2022 সালে হলো, 2022 সালের যে এশিয়ান গেমস সেটা কোথায় হয়েছে? সেটাই হচ্ছে চীন, হংঝাও। চীনের হংঝাও বলে শহরে হয়েছে, চীনের হংঝাও প্রদেশে। আর এর পরেরটা হবে 2026। 2026টা কোথায় হবে? জাপানের নাগোয়া বলে, নাগোয়া অঞ্চলে বা জাপানের নাগোয়া শহরে হবে 2026টা। তাহলে কোথায় হচ্ছে 2026? জাপান ইজ দ্য কারেক্ট আনসার। এশিয়ান গেমস, ঠিক আছে। নেক্সট দেখব 5 নম্বর। 1965 সালে ভারতের সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে শুরু হয়েছিল? ভারতের সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব থেকেও প্রচুর প্রশ্ন আসে এসএসসি এমটিএস এর পরীক্ষায়। সবুজ বিপ্লব যখন শুরু হয়েছিল 1965 সালে, তখন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? দেখো, তাহলে আমাদের জানতে হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে 1951 সালে। তাহলে 1951 থেকে 56 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1956 থেকে 1961। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 61 থেকে 66। চতুর্থ পঞ্চবার্ষিকী এরপর হচ্ছে ঠিক আছে। তাহলে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার মধ্যে পড়ছে? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ছে সবুজ বিপ্লব, ঠিক আছে, তৃতীয়। আর এর পরেই আসছে প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে কোন সময়টা? 1966 থেকে 1969 সময়টা প্ল্যান হলিডে। এটাও পরীক্ষায় বহুবার আসে। দেখো, 1961 থেকে 66 এই সময় যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই সময় ভারত চীনের সঙ্গে, ভারত পাকিস্তানের সঙ্গে ভারতের দুবার যুদ্ধ হয়েছিল, দুটো যুদ্ধে ভারত লিপ্ত হয়েছিল। সেই জন্য এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে টার্গেট ছিল সেটা কিন্তু ঠিকঠাক মানে লক্ষ্য অর্জন করা যায়নি। তাই এখানে প্ল্যান হলিডে করা হয়েছিল 3 বছরের জন্য, 1966 থেকে 69, যাতে সেই সময়ের মানে এগুলা যেগুলো খামতি থেকে গেছিলো সেগুলো পূরণ করা যায়, ঠিক আছে। তারপর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসছে 1969 থেকে 1974 সাল, ঠিক আছে। চলো, আর আরেকটা এখান থেকে প্রশ্ন আছে যে সবুজ বিপ্লব কোন কোন জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল? তো সবুজ বিপ্লব ছিল ধান এবং গম শস্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। সবুজ বিপ্লব পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই 3টি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সারা ভারতে কিন্তু সবুজ বিপ্লব সে সময় হয়নি। চলো নেক্সট প্রশ্নটা দেখে নেব। দেখো, 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল? দেখো, আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন দিয়েছে। 11তম পঞ্চবার্ষিকী, তো তোমাদের আমি কি বললাম, 1951 থেকে 56 এটা হচ্ছে প্রথম। চলো 11 পর্যন্ত আমরা দেখে নেবো এই প্রশ্নতে। 56 থেকে 61 এটা হচ্ছে দ্বিতীয়। একটু ধৈর্য ধরে দেখতে থাকো। যদি তোমাদের ডিটেলসগুলো পছন্দ নেই তাহলে তোমরা কমেন্টে জানাবে যে আমাদের ডিটেলসে ক্লাস করবো না, শুধু প্রশ্ন উত্তর বললেই হবে। নাহলে কিন্তু আমি ডিটেলসেই ক্লাস করাবো। 66 থেকে 69 এটা কিন্তু প্ল্যান হলিডে, প্ল্যান হলিডে। তারপর 1969 থেকে 74 এটা হচ্ছে 4th পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপর আসবে 1974-এর পর চলে আসবে 1974 থেকে 78। 1974 থেকে 78 এটা হচ্ছে 5th পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা 79 নয় কিন্তু, 74 থেকে 78 আসবে। তারপর রোলিং প্ল্যান আসে 1978-এর পর 1980 পর্যন্ত রোলিং প্ল্যান হয়। এখানে ইন্দিরা গান্ধীর সরকার, ঠিক আছে, কংগ্রেস সরকার চলে গিয়েছিল এবং অন্য একটা সরকার এসেছিল, তখন রোলিং প্ল্যান চালু হয়েছিল। তারপর সেই সরকার মানে হেরে যাওয়ার পর আবার কংগ্রেসের সরকার আসছে 1980 থেকে। তারপর আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে 1980 থেকে 85, এটা হচ্ছে 6তম পঞ্চবার্ষিকী। তারপর 1985 থেকে 90 আসছে 7। তারপর 1990 থেকে
95 আসবে 8, এইভাবে মনে রাখতে হবে। দুটো তিনটে জায়গাতে একটু জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটা 2000, এখানে চলে আসবে 9, তারপর 2000 থেকে 2005 এটা হবে 10। এখানে কি বলেছে, সরি আবার ভুল হলো মনে হচ্ছে কোথায়, আচ্ছা একটা কিন্তু হ্যাঁ ঠিক গড়বড় হয়ে গেছে। এইখানে 1990 থেকে 92 এই জায়গাটাতে কিন্তু অ্যানুয়াল প্ল্যান ছিল। এই জায়গাটাতে কি ছিল, অ্যানুয়াল প্ল্যান ছিল। এই জায়গাটাতে অ্যানুয়াল প্ল্যান ছিল। এখানে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল না, এখানে বার্ষিক প্ল্যান ছিল। এটাও পরীক্ষায় আসে যে 1990 কোন সময়টাকে বার্ষিক প্ল্যান হয়েছিল, 1990 থেকে 92 এই সময়টা হচ্ছে বার্ষিক প্ল্যান। ঠিক আছে, এই সময়টা বার্ষিক প্ল্যান। তারপরে আসবে 1992, ঠিক আছে, এই দেখে নাও 1992 থেকে 97 এই সময়টা হয়ে যাবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 92 থেকে 97 এটা আসবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর 1997 থেকে 2002 এটা আসছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপর 2002 থেকে 2007 এটা আসবে দশম। তারপরে 2007 থেকে 2012 এটা হচ্ছে 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই 2007 থেকে 2012 এটা হচ্ছে 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 2012 থেকে 2017, এটাই লাস্ট 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, বোঝা গেছে? চলো, যদি ডিটেলস পছন্দ নেই তোমাদের তাহলে কমেন্ট করে বলে দেবে, আমি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর করাবো তোমাদের। তাহলে ডিটেলসগুলো করলে কি হবে, একটু তোমাদের সময় লাগবে, একটু ধৈর্য দিয়ে ক্লাস দেখতে হবে, কিন্তু তুমি কিন্তু পরীক্ষায় এই ডিটেলস থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। যখন রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ খালি থাকে তখন তার দায়িত্ব নিচের কোনটির দ্বারা সম্পাদিত হয়? রাজ্য পরিষদের চেয়ারম্যান কে থাকবেন? উপরাষ্ট্রপতি থাকে। তো সেই সময় যদি চেয়ারম্যানের পদটা খালি থাকে তাহলে সেই পদটা কার দ্বারা সম্পাদিত হয়? কে তাহলে সেই পদের কাজটা করবেন? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, লোকসভার স্পিকার। কারেক্ট আনসার হবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সেই কাজটা তখন করবেন। চেয়ারম্যানের পদ খালি থাকবে, ডেপুটি চেয়ারম্যান কাজ করবেন। 8 নম্বর হচ্ছে নিম্নের কোন ভারতীয় ছৌ নৃত্যশিল্পী 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন? কারেক্ট আনসার হবে তপন কুমার পট্টনায়ক 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো 2018 সালেরটা আমাদের তেমন বেশি ইম্পর্টেন্ট নয়, আমাদের বর্তমানে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সম্পর্কে জানবো এবং কে কে পুরস্কার পেয়েছেন একটু দেখে নেব। 2022-23 সালে জেনে নাও যে ভারতনাট্যমের সঙ্গীত নাটক একাডেমি প্রাইজ পাচ্ছেন উর্মিলা সত্যনারায়ণম। উর্মিলা নামটা লিখে রাখবে, উর্মিলা সত্যনারায়ণ নামটা লিখে রাখো। তিনি সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন। 2022-23 সালে কে কে পেয়েছেন আমি বলে দিচ্ছি, সেগুলো একটু লিখে রাখবে। ভারতনাট্যমে পেয়েছেন উর্মিলা সীতারামন সত্যনারায়ণ, তারপর কথাকলিতে পেয়েছেন জগদীশ সুন্দরা রানী, আর মণিপুরীতে পেয়েছে মঞ্জু দেবী। কথাকলি একটু লিখে নাও প্রত্যেকে। কথাকলিতে পেয়েছেন জগদীশ সুন্দরা রানী, জগদীশ এইটুকু মনে রাখলেই হবে, জগদীশ সুন্দরা এইটুকু মনে রাখবে, জগদীশ সুন্দরা রানী। তারপর মণিপুরীতে একজন পেয়েছেন, সেই মণিপুরীতে যে পেয়েছেন তিনি তার নামটা হচ্ছে মঞ্জু দেবী, নাম হচ্ছে মঞ্জু দেবী। এগুলো আমি ডিটেলসগুলো বলছি, সেগুলো সবাই প্রত্যেকে কিন্তু তোমরা লিখে রাখবে, ঠিক আছে? এগুলো লিখে রাখবে। নেক্সট দেখবো আমরা কে কে পেয়েছেন। চলো 9 দেখো, নিম্নের কোন মৌর্য শিলালিপি বর্তমানে ভারতে অবস্থিত নেই? মৌর্য শিলালিপি বলতে কি রক এডিক্ট যাকে বলা হয়, রক এডিক্ট শিলালিপি। প্রায় 14-15টা শিলালিপি মৌর্য যুগে পাওয়া গেছিল, প্রত্যেকটাই বেশিরভাগটাই হচ্ছে অশোকের শিলালিপি। সেই শিলালিপিগুলোর মধ্যে দুটোর 14টার মধ্যে 12 নম্বর এবং 13 নম্বর যে শিলালিপি সেটা কিন্তু ভারতে পাওয়া যায়নি, সেটা আফগানিস্তান বা ভারতের বাইরে পাওয়া গেছে। সেটা হচ্ছে কোথায় পাওয়া গেছে না, কান্দাহার। সেটা কান্দাহারে পাওয়া গেছে। কোথায়?
কান্দাহার ইজ দ্য কারেক্ট আনসার, কান্দাহারে পাওয়া গেছে। আফগানিস্তানের কান্দাহার, কান্দাহার জায়গাটা আফগানিস্তানে আছে। অনেক সময় কিন্তু কান্দাহার না অপশানে থেকে কি থাকে, আফগানিস্তান অপশানে থাকবে, তখন কিন্তু সেটা করতে হবে। আর কয়েকটা শিলালিপির নাম তোমাদের বলে দিচ্ছি, যেমন বাহাপুর শিলালিপি, গুজ্জার শিলালিপি, উড়ে গলাম শিলালিপি, মাস্কি শিলালিপি, এই যে মাস্কি, তারপর গিরনার শিলালিপি, কলসি শিলালিপি, নিট্টুর শিলালিপি, ব্রহ্মগিরি, জ্যোতিঙ্গা, রামেশ্বরা, এগুলো সবই হচ্ছে অশোকের শিলালিপি, এগুলো মৌর্য যুগের শিলালিপি। ঠিক আছে, আর এই কান্দাহারটা আফগানিস্তানে পাওয়া গেছে। 10 নম্বর হচ্ছে হর্নবিল উৎসব কোন আদিবাসী উপজাতি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে? হর্নবিল ফেস্টিভ্যাল, প্রত্যেকে এটা জানো। ঠিক আছে, এটা নাগাল্যান্ডের একটা বিশাল বড় উৎসবের নাম হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। এটা নাগাল্যান্ডের নাগা উপজাতির একটা উৎসব হচ্ছে হর্নবিল। হর্নবিলটা কি জানো? হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডের স্টেট পাখি। ঠিক আছে, হর্নবিল একটা পাখির নাম। 11 নম্বর, 1866 সালে জন নিউল্যান্ডস, একজন ইংরেজ বিজ্ঞানী, তৎকালীন পরিচিত উপাদানটিকে ড্যাশ ক্রমে সাজিয়েছিলেন। এটি অক্টেভের নিউল্যান্ড আইন হিসেবে পরিচিত। যারা পর্যায় সারণী পড়েছ তারা বুঝতে পারবে, পর্যায় সারণীতে অক্টেভ বা নিউল্যান্ড যেভাবে পর্যায় সারণীটি সাজিয়েছিলেন সেটা হচ্ছে তিনি পারমাণবিক সংখ্যা ইনক্রিজিং অফ অ্যাটমিক মাস, পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি উপাদানগুলোকে বা মৌলগুলোকে সাজিয়েছিলেন। তাহলে এখানে কি হবে? পারমাণবিক ভর বৃদ্ধি বা ইনক্রিজিং অফ অ্যাটমিক মাস। 12 নম্বর দেখো, যে কোনো টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড় একটি খেলায় 3টি করে পয়েন্ট জিততে পারে, অর্থাৎ স্কোর 40-40 হয়ে যায়, তাহলে একে আমরা কি বলবো? টেনিস খেলা চলছে, লন টেনিস খেলাতে কি হলো, 3টি করে পয়েন্ট জিতেছে, অর্থাৎ স্কোর সমান সমান হয়ে গেছে 40-40। এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো ডিউইস। ঠিক আছে, ডিউইস বলবো। তাহলে স্পোর্টস সম্পর্কে কোন শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত, কোন খেলায় কত লম্বা চওড়া মাঠ প্রয়োজন, কোন খেলার বলের ওজন কত, কোন খেলায় কতজন ব্যক্তি থাকে, এইসব ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। এগুলো এসএসসিতে প্রশ্ন দেয়। 13 নম্বর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ড্যাশের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ সংঘটিত হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতীয় ইতিহাসে কিন্তু সবচেয়ে বলা যেতে পারে জঘন্যতম একটা হত্যাকাণ্ড। ইংরেজরা ভারতীয়দেরকে নৃশংসভাবে হত্যা করেছিল। এটা ভারতীয়রা মানে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ বলে একটা মাঠে রাওলাট আইনের প্রতিবাদ করার জন্য ভদ্র মানুষ, ভালো মানুষরা সেখানে জড়ো হয়েছিলেন, সমবেত হয়েছিলেন। সেই সময় ব্রিগেডিয়ারের মানে কথা মতো গুলি চালানো হয়েছিল 13 এপ্রিল 1919 সালে। প্রচুর মানুষ মারা গিয়েছিল। এটা সময়টা হচ্ছে 13 এপ্রিল 1919। ঠিক আছে, চলো 14 নম্বর প্রশ্ন দেখব। মুন্ডারি নৃত্য কোন ভারতীয় রাজ্যের সঙ্গে যুক্ত? মুন্ডারি নৃত্য, মুন্ডারি একটা ডান্স, আদিবাসী ডান্স, এটা ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে যুক্ত, ঝাড়খণ্ড। 15 নম্বরে চলে যাব আমরা। ভারতীয় সংবিধানের কোন অংশটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বলতে কি? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, ডিপিএসপি। ডিপিএসপি ভারতীয় সংবিধানের কোন অংশে আছে? পার্ট 4 এ আছে। ভারতীয় সংবিধানের পার্ট 4 এ ডিপিএসপি আছে। ভারতীয় সংবিধানে বর্তমানে ধারা কতগুলো? 448টি ধারা আছে। চলো কয়েকটা পার্ট বলে দিচ্ছি। ভারতীয় সংবিধানের পার্ট 1 এ কি আছে জানো? পার্ট 1 এ প্রত্যেকটি রাজ্যের এবং ইউনিয়ন টেরিটরি এর নামগুলো আছে। পার্ট 2 তে আছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব, যে ধারাগুলো সেগুলো আছে। পার্ট 3 তে আছে মৌলিক অধিকার সম্পর্কে আছে পার্ট 3 তে। পার্ট 4 এ আছে ডিপিএসপি। ঠিক আছে, 1 থেকে 4 কোন পার্টে কি আছে জেনে রাখবে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 16 হচ্ছে নিম্নের কোন খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত? দুটো আগা খান কাপ আছে। এটা হচ্ছে আগা খান কাপ নয়, এটাকে ট্রফি লেখা উচিত ছিল, আগা খান ট্রফি। একটা আগা খান কাপ আছে, আগা খান কাপ, আগা খান গোল্ড কাপ। এটা কিন্তু বর্তমানে আর খেলাটা নেই, বন্ধ হয়ে গেছে, তাও প্রশ্ন আসে। আগা খান গোল্ড কাপ এটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত, কিন্তু আগা খান ট্রফি যদি বলা হয় তাহলে তখন হবে হকি খেলার সঙ্গে যুক্ত। এখানে দেখো ফুটবল অপশানটা সেজন্য দেয়নি, ফুটবল অপশানটা দিলে কিন্তু কনফিউশন একটা হয়ে যেত এখানে। আগা খান গোল্ড কাপ হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত।
17 নিচের কোন দেশের উত্তর পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে? ভারতের উত্তর দিকে মানে উপরের দিকটাকে, পশ্চিম দিকে মানে ম্যাপের বাঁ দিকে কোন কোন দেশ আছে দেখো। মায়ানমার, নেপাল হবেই না, চীন টিন বাংলাদেশ এগুলো হবে না, কারেক্ট আনসার হয়ে যাবে আফগানিস্তান এবং পাকিস্তান। মনে রাখবে ভারতের সঙ্গে 7টি দেশের সীমানা আছে। কতগুলো দেশের ভারতের সঙ্গে সীমানা আছে? 7টা দেশের ভারতের সঙ্গে সীমানা আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। 18 দেখো, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক 2023 সালে একটি পিএম কিষাণ AI চ্যাটবট ড্যাশ চালু করেছে, যা কৃষকদের তাদের সরকারের জন্য প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সাথে সম্পর্কিত একটি ওয়ান স্টপ সমাধান প্রদান করবে। এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়, তাও একটু জেনে রাখো। কিষাণ ই যোজনা, এটার নাম হচ্ছে কিষাণ ই যোজনা বলে একটা যোজনা চালু করেছিল। এই যোজনাটা কিন্তু তখন ইম্পর্টেন্ট ছিল, কৃষকদের জন্য এই যোজনাটা চালু করা হয়েছে। এটার নাম হচ্ছে সরি ভুল বললাম, এটা হচ্ছে কিষাণ ই মিত্র যোজনা। কি নাম? কিষাণ ই মিত্র, কিষাণ ই মিত্র যোজনা। 19 নাম্বার হচ্ছে, কত সালে ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল? ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল? ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল? এটা হচ্ছে ব্যাংকের জন্য রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1949 সালে। 1949 সালে, যে বছর ভারতের রিজার্ভ ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল 1949 সালে, সেই বছরই ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্টটা পাস হয়েছিল। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমি তোমাদের কি বলেছিলাম, লাস্টে একটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেবো না। তাহলে এটা হচ্ছে একদমই ইজি প্রশ্ন, এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। হোমওয়ার্ক বলতে কি, প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এর উত্তরটা কি হবে। প্রত্যেকেই কিন্তু কমেন্ট করবে, দেখবে অনেকেই কমেন্ট করা থাকবে, উত্তরটা সেখানে পেয়ে যাবে। তো তুমি ভাববে যে অনেকেই তো কমেন্ট করেছে, আমি কেন করব? তোমার 1 সেকেন্ড সময় লাগবে, সবাই কিন্তু কমেন্ট করে দেবে, ঠিক আছে? আর একটু চেষ্টা করবে তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করা, তাহলে কিন্তু ভিউজ বাড়লেই আমি প্রত্যেক দিন রাত 8টার সময় এই ক্লাসটা নিয়ে আসার চেষ্টা করি। প্রত্যেক দিন রাত 8টায় ক্লাসটা আসবে। ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। আর তোমাদের জন্য আমরা একটা চালু করেছি এসএসসি জিডির জন্য পিডিএফ গ্রুপ। এসএসসি জিডি পরীক্ষার জন্য পিডিএফ জিকে পিডিএফ গ্রুপ চালু করেছি, যেখানে তোমরা পেয়ে যাবে 2021, 2022, 2023-24 সালের প্রিভিয়াস ইয়ারের জিকে প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলা ভাষাতে। তার সঙ্গে পেয়ে যাবে 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, তার সঙ্গে পাবে স্ট্যাটিক জিকে, মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্নোত্তর। মানে এসএসসি জিডি পরীক্ষার জন্য যত রকমের জিকে লাগবে 20-র মধ্যে প্রায় 18 নম্বর তোলার জন্য সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো যদি জয়েন করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে মেসেজ করে দাও, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।